গল্পের আসর মানে একটু ভয়, একটু রহস্য, একটু রোমাঞ্চ, আর রহস্যের সমাধানে ডিটেকটিভও আছে। এক কথায় নির্ভেজাল গল্পের ভাণ্ডার। নমস্কার বন্ধুরা, গল্পের আসরে স্বাগত। আজ একটু অন্যরকম গল্প নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি সুমিত, গল্প শোনাতে। অতনু সামন্ত, স্বপন ভট্টাচার্য, চন্দ্রানী হাজরা, টিম গল্পের আসরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা নতুন আমাদের আসরে, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আসুন একসাথে আসর জমাই। এই ঠান্ডায় এক কাপ চা আর গল্পের আসর জাস্ট ফাটাফাটি। আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, পরের গল্পে আমরা আপনাদের নাম মেনশন। এক নামকরা ডাক্তার। ডাক্তার তো ভগবানেরই রূপ। একজন গ্রামের ডাক্তার। তিনি শুধু ডাক্তার নন, গরিব গ্রামবাসীদের কাছে দেবতা তুল্য। খুব ভালো মনের মানুষ। শেষে তিনি পড়লেন ভূতের খপ্পরে। চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প ওরা তিনজন। লেখক রামপ্রসাদ রায়। ইনি একজন ছোট গল্পের লেখক। লোকসমাজে তেমন পরিচিতি না পেলেও টিম গল্পের আসরের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমরা একটা ছোট্ট উপহার তুলে দিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে। আজকের গল্প ওরা তিনজন। বহুদিন পর পানু কাকাকে পাওয়া গেছে। ওদের দলটার 4-5 জন সদস্য নাছোড় বান্দা। ভূতের একটা জমাটি গল্প শোনাতেই হবে। আজ সন্ধ্যে থেকে বর্ষার যে তাণ্ডব নৃত্য শুরু হয়েছে, তাতে আর লেখাপড়ায় কারো মন বসবার নয়। মাথা নেড়ে পানু কাকা বলল, তোরা তো জানিস আমি ভূত ফুত কোনো কালে মানি না, দেখার সৌভাগ্য হয়নি এ জীবনে। পানু কাকার কথা অগ্রাহ্য করে ওরা 5 জন গায়ে পিঠে কিলবিলিয়ে উঠল। জোরালো দাবি, আজকে এমন দিনে জমাটি একটা ভূতের গল্প চাই চাই। পানু কাকা ওদের নিরস্ত করার চেষ্টা করল, কিন্তু কোনো কথায় ওদের কাজ হলো না। এক সময় পানু কাকা গম্ভীর হলো, মাথা দোলাতে লাগলো। ওদের দলটা পানু কাকার এই অভিব্যক্তির অর্থ বোঝে, অর্থাৎ জমাটি কোনো গল্প একটা মাথায় ঘুরছে। খানিকক্ষণ নীরবে মাথা দোলাবার পর গম্ভীর স্বরে সকলের উদ্দেশ্যে বলল, বেশ বেশ, বলতে পারি, কিন্তু রাতে যদি ভয় পাও বাছাধনেরা, তাহলে একটা একটা করে সবাইকে ভীষণ বকবো। পানু কাকাকে ঘিরে ওরা বসলো কজন। সিগারেট তো সরিয়ে পানু কাকা বলল, ঘটনাটা হচ্ছে গিয়ে প্রায় 100 বছরের পুরনো। আমার দাদুর বাবা রামরতন মুখুজ্জে ছিলেন নবদ্বীপে সে সময়ের বিখ্যাত ডাক্তার। রামরতন ডাক্তার বললে এক ডাকে নবদ্বীপ, কৃষ্ণনগর, আশেপাশের গ্রামের মানুষরা চিনত। শুধু চেনাই নয়, দেবতার মতো পুজো করত। রামরতন বাবু ছিলেন একজন সৎ আদর্শ পুরুষ। যেমন বিদ্বান তেমনি বুদ্ধিমান। রুগীর বিছানার পাশে এসে বসলেই অর্ধেক রোগ সেরে যেত। বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন, এমনকি বিনা পয়সায় রুগীও দেখেছেন। একদিন গঙ্গা পার করে কয়েকজন লোক দুপুরবেলা এলো এক অসুস্থ রুগীর খবর নিয়ে। রুগী এক মহিলা, বহুদিন থেকেই তিনি অসুস্থ। সকলে ভেবেছিলেন সাধারণ কিছু, কিন্তু দিনে দিনে রুগীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে। ডাক্তার রামরতনবাবু রোগের বিবরণ শুনে তখনকার মতো একটা ওষুধ দিয়ে বললেন, এখানকার কাজ শেষ হলেই তিনি বিকেলের মধ্যে রুগী দেখতে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। রুগী দেখা শেষ হতে হতে সময় লেগে গেল। কোনো রকমে মুখে দুটো কিছু দিয়েই ছুটলেন খেয়াঘাটের দিকে। তখন বিকেল 5টা, গ্রীষ্মের সময়। সেদিনটা ছিল বৈশাখ মাসের শেষ দিন। অনেকক্ষণ থেকেই আকাশে মেঘ জমছিল। হঠাৎ আকাশ অন্ধকার করে ঝড় এলো। কাল বৈশাখী, শুকনো পাতা, গাছের আস্ত আস্ত ডালপালা, তার সঙ্গে যত রাজ্যের ধুলো, প্রচণ্ড বেগে উঠতে লাগলো সব। নিমেষে চারিদিক অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ চলল এমন তাণ্ডব। রামরতনবাবু ভারী বিপদে পড়লেন। কি হবে এখন? এই ঝড়ের মধ্যে খেয়াঘাটে পৌঁছনোই অসম্ভব। নৌকো পাওয়া তো আর সম্ভব নয়। পেলেও গঙ্গা পার হওয়া যাবে? অসম্ভব। অথচ রুগীর কাছে যেতেই হবে। একটা চালাঘরের নিচে তখনকার মতো দাঁড়িয়ে পড়লেন তিনি। একটু পরে ঝড়টা কমল।
কিন্তু বৃষ্টি শুরু হলো। বৃষ্টিকে গ্রাহ্য না করেই রাস্তায় নেমে পড়লেন। কোনো ক্রমে খেয়াঘাটে পৌঁছানো গেল। ধারে কাছে জনপ্রাণীও নেই। দিনের আলো সব ঢেকে গিয়েছে। মাঝে মাঝে চোখ ঝলসানো বিদ্যুতের আলোয় নদীটাকে দেখে বুকের রক্ত হিম হয়ে আসছে। রামরতনবাবু ফিরে যাবেন ভাবলেন, কিন্তু ফিরে যেতে মন চাইছে না। তিনি ডাক্তার, সামনে মরণাপন্ন রোগী। সে অবস্থায় পালানো ঠিক নয়, বিশেষ করে তার পথ চেয়ে বসে আছে একদল মানুষ। তিনিই তাদের সব আশা ভরসা। বৃষ্টির জোর ক্রমেই বাড়তে লাগলো। নিরুপায় হয়ে একা ওই অন্ধকারে দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে রইলেন। বয়স এখন 60-এর কাছাকাছি। সাঁতার দিয়ে গঙ্গা পার হওয়া তার পক্ষে সম্ভব নয়। বিদ্যাসাগর মশাই যা পেরেছিলেন তা কি সকলের পক্ষে সম্ভব? বৃষ্টির ধারা ভীষণভাবে গায়ে বিঁধছে। ওষুধের বাক্সের মধ্যে জল ঢুকে গেলে আরেক বিপদ। শেষে ঠিক করলেন বাড়ি ফিরে যাবেন। পরে না হয় ঝড় জল কমলে তখন যাবেন। খানিকটা চলে আসার পর রামরতনবাবুর মনে হলো কেউ যেন ডাকছে। থমকে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু কিছুই শুনতে পেলেন না। হয়তো মনের ভুল। কোনো কিছু শুনতে না পেয়ে আবার হাঁটতে শুরু করলেন। এবারে কিন্তু ডাক্তারবাবু, ডাকটা স্পষ্ট শোনা গেল। বিদ্যুতের আলোয় রামরতনবাবু দেখলেন একটা নৌকো। আশ্চর্য হলেন, এই অবস্থায় নৌকোটা এলো কোথার থেকে? এবারে 3টে মানুষকে এক ঝলক দেখতে পেলেন। পাড়ের দিকে চেয়ে তারা তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যেই লোক 3টি কাছে এলো। 3জনই রামরতনবাবুর পরিচিত। মা ঝিখিয়া পারাপার করে। ওই ঝড় বৃষ্টির মধ্যেই প্রণাম করলো ওরা। বহুক্ষণ ধরে বৃষ্টির জলে ভিজে ওদের হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছে। পা ছুতেই তার টের পেলেন তিনি। আমরা নৌকো নিয়ে আপনার জন্য এসছি ডাক্তারবাবু। রুগীর অবস্থা বেজায় খারাপ, আপনাকে আমরা নিয়ে যেতে এসছি। সে তো বুঝলাম, কিন্তু এই দুর্যোগের মধ্যে এখন কি করে যাব? মাঝিরা বলল, চলুন না ডাক্তারবাবু, আমাদের চেয়ে আপনার প্রাণের দাম ঢের বেশি, আমরা ঠিক যাব। ওই ঝড় বৃষ্টির মধ্যেই মাঝিরা নৌকো ছাড়ল। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি ডুবল। 3জনে মিলে অসম্ভব দক্ষতায় নৌকো এগিয়ে নিয়ে যেতে লাগলো। কিছু পরে ঝড় বৃষ্টির তাণ্ডব আরও বাড়ল। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকে চারিদিক দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে। কিন্তু এভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ চালিয়ে বেশি দূর এগানো গেল না। মাঝি নৌকো থামাতে বাধ্য হলো। ওরা 4জন এসে উঠল ফাঁকা মাঠের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘরে। ধারে কাছে কোনো জনবসতি নেই, গঙ্গার পাড়, চারিদিকে ধুধু মাঠ। এর মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর। প্রয়োজনে এটা মাঝিরাই ব্যবহার করে। ওরা রামরতনবাবুকে সেখানেই নিয়ে এলো। আলো জ্বালবার সব ব্যবস্থা আছে ঘরটার মধ্যে। তারা একটা লম্ফ জ্বালল। ঘরের মধ্যেটা শুকনো, বৃষ্টির জল ভেতরে ঢুকতে পারেনি। ঘরটা ছিল কাঠের খুঁটি আর বাঁশের বেড়া দিয়ে তৈরি। মাথায় খড়ের চাল, খেজুর পাতা দিয়ে বোনা একটা মাদুর কাঁচা মাটির ওপর বিছানো। 4জনে তার মধ্যে বসল। ডাক্তারবাবু বাক্স খুলে খানিকটা শুকনো কাপড় বের করে মাথা আর গায়ের জল মোছার চেষ্টা করলেন। এই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ঘরটা ভেঙে পড়ার একটা আশঙ্কা উঁকি দিল রামরতনবাবুর মনে। তিনি ভালো করে ঘরের চারদিকটা দেখলেন। ঘরের ফাঁক ফোকর দিয়ে অদ্ভুত শব্দে বাতাস ঢুকছে। লম্ফর আলোটাও বেজায় কাঁপছে। তার মনের কথা বুঝতে পেরে তারা বলল, আপনার ভয় নেই ডাক্তারবাবু, এ ঘর খুব পোক্ত, ঝড়ে ভাঙবে না। একজন মাঝি বিনীতভাবে হাত জোড়ো করে বললেন, অপরাধ যদি না নেন ডাক্তারবাবু, একটু তামাক খাবেন? রামরতনবাবু তামাক খেতে বড্ড ভালোবাসেন। এমন দিনে জমিয়ে তামাক খাওয়ার মজাই আলাদা। সব ব্যবস্থা যখন আছে তখন খেলে মন্দ কি? রামরতনবাবুর সম্মতি পেয়ে ওরা তামাক সাজাতে লাগলো। প্রথমটায় ডাক্তারবাবুর সাথে মাঝিদের একটা সংকোচ লাগছিল। কিছুক্ষণ গল্পগুজব চলতে চলতে সংকোচের মাত্রাটা কমে এলো। রামরতনবাবুও ছিলেন সহজ সরল সাদাসিধে মানুষ। মানুষের যোগ্য সম্মান তিনি দিতেন। গল্প জমে উঠল বেশ। মাঝিরা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলল। ভূতের গল্প, বাঘের গল্প, নৌকা ডোবার কাহিনী। শুনতে ভালোই লাগছিল রামরতনবাবুর। এভাবে ঘণ্টা 3 সময় কেটে গেল। ঝড়ঝড়ের তাণ্ডব নৃত্য একটু কমে এলো যেন। বাক্স থেকে পকেট ঘড়ি বের করে সময় দেখলেন, রাত্রি 10টা। আজ রাতে আর কোনোভাবেই গঙ্গা পার হয়ে রুগীর বাড়ি যাওয়া সম্ভব নয়। মাঝিরাও সেই পরামর্শ দিল। এভাবে আর বসে থাকতে মন চাইছে না।
এখন বাড়ি ফিরতে হবে। বৃষ্টির জোর সামান্য কমলেও এর মধ্যে পায়ে হেঁটে বাড়ি ফেরাও দুষ্কর। তবুও যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন রামরতনবাবু। ওনাকে উঠতে দেখে মাঝিরা একসঙ্গে বাধা দিয়ে উঠল। এই ঝড় বৃষ্টিতে যাওয়া ঠিক নয়, আর একটু বসুন ডাক্তারবাবু। রামরতনবাবু বললেন, না হে, আর বসে থাকলে চলবে না, এবারে ফেরা দরকার। রামরতনবাবুকে রাজি করতে না পেরে মাঝিরা বলল, বেশ, চলেই যখন যাবেন তাহলে যাওয়ার আগে একটু তামাক খেয়ে যান। দ্রুত হাতে মাঝিরা তামাক সাজার কাজে ব্যস্ত হলো। রামরতনবাবুর মন তখন বাড়ির দিকে, আর বসতে ইচ্ছে করছে না। মাঝিদের কথায় বাধা দিয়ে তিনি বললেন, না হে, তোমরা বসো, বৃষ্টি থামলে যেও, আমি এখনই যাই। টিকের আগুন তখনও বেশ জ্বলছে। ডাক্তারবাবুকে তামাক খাওয়াবার জন্য সকলেই ব্যস্ত। ওরা বাধা দিয়ে আবার বলল, আমাদের কথা অগ্রাহ্য করে যাবেন না ডাক্তারবাবু, এ তামাকটুকু খেতে খেতেই দেখবেন সব কমে যাবে, সবাই একসঙ্গেই ফিরব। রামরতনবাবু ছিলেন এক কথার মানুষ, যা কথা সেই কাজ। যাওয়ার জন্য তিনি মনস্থির করে ফেললেন। রামরতনবাবুকে তারা আর পীড়াপিড়ি করার সাহস পেলেন না। হাতের বাক্সটা নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। ঝড়টা থেমে গেছে, তবে বৃষ্টি বেশ জোরেই পড়ছে। এখান থেকে রামরতনবাবুর বাড়ি হাঁটা পথে অনেকটাই। চশমাটাও চোখে দেওয়ার উপায় নেই। অন্ধকারে ধীরে ধীরে পা ফেলতে লাগলেন। একবার মনে হলো, অত করে বলছিল ওরা, আর একটু বসে তামাক খেলেও মন্দ হতো না। এই বৃষ্টিতে পথ চলতেও বেশ অসুবিধে হচ্ছে। আর ঘণ্টাখানেকের মধ্যে বৃষ্টি নিশ্চয়ই কমতো, তখন বাড়ি ফিরলেও চলতো না হয়। এই সব 7-5 ভাবছে, আর ভাবতে ভাবতে তিনি এগোচ্ছেন। হঠাৎ বিদ্যুতের প্রচণ্ড চমকানিতে রামরতনবাবুর চোখ ধাঁধিয়ে গেল। পরে পৃথিবী কাঁপানো বিকট শব্দ, চলার শক্তি হারালেন তিনি। কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাড়ি ফেরা এখন আর সম্ভব নয়। ওরা অত করে তামাকটুকু খেয়ে আরেকটু অপেক্ষা করার কথা বলল। ওদের কথা শোনাই ভালো, তাতে আর একটু রাত হয় হোক, ক্ষতি নেই। দিন চারেক আগে এমন ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলেন এক রুগীর বাড়িতে। সেদিনও বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেছিল। শেষে আবার মাঝিদের কুঁড়ে ঘরটার দিকে পা বাড়ালেন তিনি। দরজা ঠেলে ভেতরে মুখ বাড়িয়ে কিছুই নজর এলো না। ঘরে আলো নেই, একেবারে অন্ধকার। তাহলে কি রামরতনবাবু এখান থেকে চলে যাওয়ার পরই ওরাও চলে গিয়েছে? পরক্ষণেই টিকের একটা ক্ষীণ আগুন নজরে এলো। তাহলে তো ওরা ঘরেই আছে। রামরতনবাবু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার হে, আলো নিভিয়ে বসে আছো? কথার কোনো উত্তর না পেয়ে বিস্মিত হলেন। কেউ কোনো কথা বলছে না, অথচ টিকের আগুন জ্বলছে। বাক্স হাতড়িয়ে একটা দেশলাই বের করলেন, সঙ্গে একটা বাতিও ছিল। বাতির আবঝা আলোয় দেখলেন 3 জনে আগের মতো বসে বসে তামাক খাচ্ছে, একজনের হাতে হুঁকো। রামরতনবাবুর কথায় উত্তর না দেওয়ায় তিনি খুব ক্ষুব্ধ হলেন। কি ব্যাপার, কথার উত্তর দিচ্ছ না যে? তোমরা অত করে বললে তাই ফিরে এলাম। মাঝে 3 জন তবু কোনো উত্তর দিল না। ওদের অভিমান হয়েছে। এত করে রামরতনবাবুকে তারা তামাক খাওয়ার কথা বলেছিল, আর একটু বসে যেতে বলেছিল। ওদের কথা না শুনে উনি চলে গিয়েছিলেন। আবার পাটির উপর বসলেন রামরতনবাবু। আরে দাও হে, তামাকটা দাও। বুঝেছি তোমাদের রাগ হয়েছে। হুঁকোটা হাত বাড়িয়ে নিতেই অদ্ভুত কাণ্ড। একজনের গায়ের সঙ্গে আরেকজনের সামান্য ছোঁয়া লাগতেই জল জ্যান্ত বসে থাকা 3টে মানুষ মাটিতে গড়িয়ে পড়ল। রামরতনবাবুর সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। ঘটনাটা বুঝতে দেরি হলো না তার। তিনি এই ঘর ছেড়ে চলে যাওয়ার পরই যে চোখ ধাঁধানো বাজটা পড়েছিল, সেটা এই ঘরটার উপরই পড়েছিল। বাজ পড়ে 3 জনের মৃত্যু হয়েছে। সেই সময়টুকুর জন্য রামরতনবাবু বেরিয়ে প্রাণে বেঁচে গিয়েছেন। 3 জন মৃত মানুষের মধ্যে বসে থাকতে পারলেন না তিনি। ভীষণ একটা ভয় চেপে বসতে লাগলো মনে। নিমেষে সর্বাঙ্গ ঘেমে গেল। নাক কান দিয়ে উত্তাপ বেরোচ্ছে। কম্পিত পায়ে বাক্সটা হাতে নিয়ে বেরিয়ে পড়লেন রামরতনবাবু। কাছেই জমিদারের গোমস্তা শঙ্কর মণ্ডলের বাড়ি। তিনি ঠিক করলেন তাকে গিয়েই ঘটনাটা জানাবেন। বৃষ্টিটা এখন একেবারেই থেমে গেছে। আকাশে তারাও ফুটেছে। মাঠের এখানে ওখানে জল জমেছে। গঙ্গার তীব্র স্রোতের শব্দ কানে আসছে। এখান থেকে রামরতনবাবুর বাড়ি অনেকটা পথ। আজ রাতে আর ফেরা সম্ভব না। জীবনে বহু মৃত মানুষের সঙ্গে রাত কাটিয়েছেন তিনি। কোনোদিন এতটুকু ভয় পাননি, কিন্তু আজ তাকে ভয় চেপে ধরেছে। সমাদর করে বসালো গোমস্তা শঙ্কর মণ্ডল। এই দুর্যোগের রাতে রামরতনবাবুকে দেখে সে বিস্মিত। রামরতনবাবু বললেন,
আজ রাতটা তিনি এখানেই কাটাতে চান। অসময়ে তার বাড়িতে আসার কারণটা জানালেন রামরতন। শুনতে শুনতে শঙ্করের চোখ স্থির, ভয়ার্ত দৃষ্টিতে সে তাকিয়ে আছে রামরতন বাবুর মুখের দিকে। শঙ্করের এমন আচরণে রামরতনবাবু কিছুটা অবাক। তিনি কিছু বুঝতে না পেরে বললেন, তুমি এভাবে আমার দিকে চেয়ে আছো কেন? হে, ভূত দেখছো নাকি? কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকার পর কম্পিত স্বরে শঙ্কর বলল, আমার অপরাধ নেবেন না ডাক্তারবাবু। আপনি ব্রাহ্মণ, শ্রেষ্ঠ। এই অধমের ঘরে রাত কাটাবেন, এতে আমি ধন্য। তবু বলছি, আপনাকে থাকতে দেওয়ার আগে একবার ছুঁয়ে দেখব। এমন কথার পরে কোনো কথা মুখে এলো না রামরতনবাবুর। শুধু বিস্ময়ে চেয়ে রইলেন শঙ্করের দিকে। তার কথার অর্থটাও পরিষ্কার হলো না। শঙ্কর বলল, আপনি আজ যে মাঝি তিনজনের বাজ পড়ে মরে যাওয়ার কথা বললেন, তারা ঠিক 4 দিন আগে ওই ঘরেই বাজ পড়ে মারা গিয়েছে। রামরতনবাবু নির্বাক। ঘরের মধ্যে অদ্ভুত একটা স্তব্ধতা। কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন রামরতন। হঠাৎ মনে পড়ল, নদীর পাড়ে 3 জন যখন তার পায়ে হাত দিয়ে প্রণাম করছিল, তখন ওদের হাতগুলো ভীষণ ঠান্ডা মনে হয়েছিল। শুকনো গলায় শঙ্কর জানতে চাইল, আপনি কাদের নৌকোয় চেপেছিলেন ডাক্তারবাবু? কাদের সঙ্গে বা এতক্ষণ ওই ঘরে কাটিয়ে এলেন? কোনো কথা বলতে পারলেন না রামরতনবাবু। ভাবলেশীন মুখে তাকিয়ে রইলেন শঙ্কর মণ্ডলের দিকে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর কমেন্টে জানান আপনারা কী ধরনের গল্প শুনতে চান। যারা নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন কি না, ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন। আসছি আরও অনেক গল্প নিয়ে আমাদের গল্পের আসর জমাতে। আপনারা আসছেন তো?